প্রিয় স্টুডেন্টস, আমরা গত ক্লাসে অভিযোজন এবং অভিব্যক্তি সম্পর্কে জেনেছি। আজকে আমরা জীবনবিজ্ঞানের সর্বশেষ যে ইউনিট অর্থাৎ ইউনিট 5-এর পরিবেশ, তার সম্পদ এবং সংরক্ষণ এর অন্তর্গত সাব ইউনিট জীববৈচিত্র্য এবং তার সংরক্ষণ সম্পর্কে আজকে আমরা জানব। তো আজকে যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে জীববৈচিত্র্য এবং এর সংরক্ষণ। দেখো, জীববৈচিত্র্য কথাটিকে সাধারণত ইংরাজিতে বলা হয় বায়োডাইভার্সিটি, আর এই কথাটি সর্বপ্রথম প্রবর্তন করেছেন বিজ্ঞানী ওয়াল্টার রোসেন 1985 খ্রিস্টাব্দে। তো এই বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্যের বিষয়টা আমরা ভালো মতো জানবো আজ। দেখো, বায়োডাইভার্সিটি এই টার্মটিকে যদি আমরা ভাঙি, দুটো জিনিস পাবো। একটি হচ্ছে বায়ো আর একটি হচ্ছে ডাইভার্সিটি। দেখো, বায়ো কথাটির মানে তোমরা জানো জীবজ বা সজীব, আর ডাইভার্সিটির কথাটির অর্থ হচ্ছে বৈচিত্র্যতা। অর্থাৎ বায়োডাইভার্সিটি কথার অর্থ কী হলো? জীব বৈচিত্র্যতা বা জীবের বিভিন্নতা। বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রে অথবা পরিবেশে কিংবা বাসস্থলে জীবের মধ্যে যেসব বিভিন্নতা দেখা যায় তাদের আমরা এক কথায় কী বলবো? জীব বৈচিত্র্য। বা আমরা এরকমভাবেও বলতে পারি যে জীব বৈচিত্র্য হচ্ছে বিভিন্ন রকম সজীব বস্তুর একটি অবস্থান বা কোনো একটি নির্দিষ্ট জায়গায় একাধিক সজীব বস্তু যদি বসবাস করে তাহলে সেটাকে আমরা এক কথায় বলবো জীব বৈচিত্র্য। তো বৈচিত্র্যের কথাটি বললেই আমাদের প্রথমেই আমরা যেটা জানবো সেটা হচ্ছে বৈচিত্র্য কোন কোন লেভেলে হতে পারে। দেখো, একটা জীবের তৈরির প্রাথমিক ধাপ থেকে তোমরা জেনে এসেছো। একদম প্রথম হচ্ছে ম্যাক্রোমলিকিউলস, তারপরে হচ্ছে কোষ, তারপরে হচ্ছে টিস্যু বা কলা, তারপর অর্গানিজম, পপুলেশন, কমিউনিটি। এরকমভাবে একটা জীবের বিভিন্ন রকম সংগঠন আছে। তাহলে যখনই আমরা জীবজ বৈচিত্র্য সম্পর্কে জানবো বা বুঝবো, তখন এই বৈচিত্র্যতা কিন্তু এই প্রত্যেকটি লেভেলের মধ্যেই থাকবে। অর্থাৎ ম্যাক্রোমলিকিউলস লেভেলেও বৈচিত্র্যতা থাকবে, সেল লেভেলেও থাকবে, টিস্যু লেভেলেও থাকবে। এরকমভাবে প্রত্যেকটি স্তরের মধ্যেই বৈচিত্র্যতা থাকবে। তোমাদের বইয়ে এগুলো দেওয়া নেই, আমি একটু বলে দিচ্ছি। যেমন ম্যাক্রোমলিকিউলস থেকে অর্গানিজম পর্যন্ত এটাকে বলা হচ্ছে লোয়ার লেভেল, আর তার উপরেরটাকে বলা হচ্ছে হায়ার লেভেল। বৈচিত্র্যতা মানে এই প্রত্যেকটি স্তরেরই বৈচিত্র্যতা। কিন্তু যে বৈচিত্র্যতাকে আমরা সাধারণত তিনটে ভাগে ভাগ করি। সর্বোপরি তিনটে ভাগে আমরা ভাগ করেছি। প্রথম হচ্ছে জেনেটিক ভেরিয়েশান বা জিন লেভেল, আমরা লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ। বৈচিত্র্যতাকে সাধারণত তিনটা ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে জিন লেভেলের বৈচিত্র্যতা বা জেনেটিক, দ্বিতীয় হচ্ছে স্পিসিস লেভেল বা প্রজাতিগত বৈচিত্র্যতা, আর সর্বশেষ হচ্ছে ইকোলজিক্যাল ডাইভার্সিটি বা বাস্তুতন্ত্র সংক্রান্ত বিভিন্নতা। এখানে ফার্স্ট যে জিন লেভেলের যে বৈচিত্র্যতা সেটাকে আমরা আলফা ডাইভার্সিটি বলে জানব। প্রজাতি লেভেলেরটাকে সাধারণত আমরা বিটা ডাইভার্সিটি বলে জানব, আর ইকোলজিক্যাল ডাইভার্সিটিকে আমরা সাধারণত গামা ডাইভার্সিটি বলেও আমরা জানি। তোমাদের বই এগুলো দেওয়া নেই, আমি জাস্ট তোমাদের একটু বলে দিলাম। তোমরা এখানে বুঝতে পারছো যে জিন লেভেলের বৈচিত্র্যতা মানে হচ্ছে জিনের পার্থক্য। অর্থাৎ জিনগত বিভিন্নতা থাকবে একটি নির্দিষ্ট প্রজাতিতে। আমরা জানি প্রত্যেকটা প্রজাতির সাধারণত জিন একই রকমের হয়। অর্থাৎ মানুষের মধ্যে একই রকমের জিন থাকবে,
কিন্তু আমরা এর আগের চ্যাপ্টারে জেনেছি যেমন যে ভেরিয়েশন বা বিভিন্নতা সাধারণত একই পিতামাতার যমজ সন্তানের মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকে, আর এই পার্থক্যর উৎপত্তি হচ্ছে জিনের পার্থক্য থেকে। সুতরাং জিন লেভেলের পার্থক্য মানে আমরা এখানে বুঝতে পারছি যে কোনো একটি নির্দিষ্ট প্রজাতিতে জিনের যে সূক্ষ্মাতি সূক্ষ্ম যে পার্থক্য থাকবে সেটাকে আমরা বলবো জেনেটিক ডাইভার্সিটি বা জিনগত বিভিন্নতা। দ্বিতীয়টা হচ্ছে কি স্পিসিস লেভেলের বৈচিত্র্যতা। স্পিসিস মানে আমরা জানি প্রজাতি, অর্থাৎ প্রজাতিগত বৈচিত্র্যতা মানে আমরা বুঝবো যে যদি কোনো একটি নির্দিষ্ট স্থানে একাধিক প্রজাতি যদি সহাবস্থান করে তাহলে সেটাকে আমরা এক কথায় বলবো কি প্রজাতি বৈচিত্র্যতা বা স্পিসিস ডাইভার্সিটি। কীরকম? ধরো তোমরা সবাই দেখেছো যে পুকুর, নিশ্চয়ই অনেকে দেখেছো, পুকুরে তোমরা দেখবে যে বিভিন্ন রকমের মাছ থাকে। শুধু মাছই নয়, সেখানে বিভিন্ন রকমের পোকা থাকে, বিভিন্ন রকম উদ্ভিদ থাকে। তারা প্রত্যেকে কিন্তু একটি আলাদা প্রজাতি, কিন্তু তারা একটি নির্দিষ্ট স্থানেই বসবাস করছে। অর্থাৎ একটি নির্দিষ্ট স্থানে বিভিন্ন প্রজাতির যে সমাগম, সেইটাকেই কিন্তু আমরা এক কথায় স্পিসিস ডাইভার্সিটি বা প্রজাতিগত বিভিন্নতা বলে জানব। আর সর্বশেষ হচ্ছে ইকোলজিক্যাল ডাইভার্সিটি বা বাস্তুতন্ত্র সংক্রান্ত বাস্তু সংস্থানগত যে বিভিন্নতা। এটা হচ্ছে একটি বৃহৎ স্থানকে বোঝায় বা সারা পৃথিবীতে একাধিক বাস্তুতন্ত্রের যে অবস্থান তাদের একত্রে আমরা বলবো ইকোলজিক্যাল ডাইভার্সিটি। যেমন মরুভূমি, এখানে আমি লিখে দিয়েছি, তোমরা দেখো, মরুভূমি, তৃণভূমি, জলাভূমি, পাহাড়ি অঞ্চল, এরকম বিভিন্ন স্থানে আমরা জানি বিভিন্ন রকমের জীব বসবাস করে। অর্থাৎ বিভিন্ন রকমের বাস্তুতন্ত্র এখানে থাকছে। তখন এই একাধিক বাস্তুতন্ত্রগুলোকে একত্রে বৃহৎ আকারে বলা হবে বাস্তু সংস্থানগত বিভিন্নতা বা ইকোলজিক্যাল ডাইভার্সিটি। সাধারণত ইকোলজিক্যাল ডাইভার্সিটির মধ্যেই পড়ে স্পিসিস ডাইভার্সিটি বা প্রজাতিগত বিভিন্নতা, এবং তার মধ্যেই পড়ছে জিনগত বিভিন্নতা। তাহলে তোমরা জীববৈচিত্র্যের সংজ্ঞা জানলে এবং জীববৈচিত্র্যটা আসলে কি সেটা বুঝলে। এবার এখানে একটা ছবিতে তোমাদের দেখানো হচ্ছে যে জীববৈচিত্র্য কথার যে অ্যাকচুয়াল মিনিং বা মানে সেটা হচ্ছে কি একটি নির্দিষ্ট স্থানে বিভিন্ন প্রজাতির সহাবস্থান। তোমরা এই ছবিটাতে দেখতে পাচ্ছ যে এখানে বিভিন্ন রকম প্রাণীকে দেখানো হয়েছে। এদিকে বিটেলকে দেখানো হয়েছে, এখানে প্রজাপতি আছে, তার ওদিকে ক্যাটারপিলার আছে। এছাড়াও এখানে যে কমলা, নীল এবং সবুজ যে কালারগুলো করা আছে সেখানে অন্যান্য প্রাণীর গ্রুপকে বোঝানো হয়েছে। যেমন যে সবুজ কালারটা সেখানে মোলাস্কাকে বোঝানো হয়েছে, তার উপরে ক্রাস্টেসিয়ান গ্রুপকে বোঝানো হয়েছে, আর বাদবাকি গেরুয়ার মতো বিভিন্ন অন্য প্রজাতির জীবকে বোঝানো হয়েছে। অর্থাৎ এটি হচ্ছে একটি জীববৈচিত্র্যের একটি চিত্র। এবার তোমাদের বইয়ে দেওয়া আছে জীববৈচিত্র্যের গুরুত্ব। তো আমরা এখন জীববৈচিত্র্যের গুরুত্ব নিয়ে আলোচনা করব। এখন আমরা জীববৈচিত্র্যের গুরুত্ব জানব। প্রথম হচ্ছে কি খাদ্য উপাদান হিসেবে জীবের ব্যবহার। যেমন ধরো কৃষিক্ষেত্রে বিভিন্ন রকম ফসল যেমন ধান, গম, ডাল, বিভিন্ন রকম সবজি ইত্যাদি চাষ করা হয়, যা থেকে কিন্তু আমরা বিভিন্ন রকম শক্তি অর্জন করি খাদ্য গ্রহণের দ্বারা। এছাড়া বিভিন্ন প্রাণীজ খাদ্য যেমন হচ্ছে দুধ, ডিম, মাংস ইত্যাদি বিভিন্ন প্রাণীদের কাছ থেকে আমরা পেয়ে থাকি। অর্থাৎ জীবের কিন্তু খাদ্যের চাহিদা মেটানোর দিক দিয়েও একটি ভূমিকা আছে। দ্বিতীয় হচ্ছে ঔষধ প্রস্তুতিতে জীববৈচিত্র্যের গুরুত্ব। দেখো, মানুষের রোগ নিরাময় ও স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে ভেষজ উদ্ভিদের একটি গুরুত্ব আছে। যেমন মরফিন, কুইনাইন,
রেসারপিন, এই সমস্ত উপাক্ষার কিন্তু আমরা বিভিন্ন রকম ভেষজ উদ্ভিদ থেকে পেয়ে থাকি। যেমন সর্পগন্ধা গাছের মূল থেকে আমরা পেয়ে থাকি রেসারপিন, শিংকনা গাছের ছাল থেকে আমরা পেয়ে থাকি কুইনাইন, তেমনইভাবে ধুতুরা গাছের পাতা এবং ফল থেকে আমরা পাই ডাটোরিন। এই সমস্ত উপাক্ষারগুলো কিন্তু বিভিন্ন রকম রোগে ব্যবহৃত হয়ে থাকে। যেমন আমরা জানি কুইনাইন হচ্ছে একটি ম্যালেরিয়া রোগের ঔষধ। রেসারপিন সাধারণত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। অপরপক্ষে ডাটোরিন কিন্তু হাঁপানির ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও উদ্ভিদের মতো প্রাণীদের বিভিন্ন দেহও কিন্তু ভেষজ প্রস্তুতিতে ব্যবহৃত হয়। যেমন আমরা জানি যে সাপের বিষ থেকে ল্যাকেসিস, মৌমাছির বিষ থেকে এপিস উৎপন্ন হয়। অর্থাৎ ঔষধি প্রস্তুতিতেও জীববৈচিত্র্যের গুরুত্ব আছে। সাধারণত বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে জীববৈচিত্র্যের গুরুত্ব অপরিসীম। বাস্তুতন্ত্রের প্রত্যেকটি জীব একে অপরের উপর নির্ভরশীল। যদি একটি জীবের বিনাশ হয় তাহলে কিন্তু সেটি অন্য জীবের বিনাশেরও কারণ হতে পারে। তাই প্রজাতির বৈচিত্র্যতা যত বাড়বে সেই বাস্তুতন্ত্র তত স্থিতিশীল হবে। বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষাটা কীরকমভাবে হয়? আমরা জানি খাদ্য শৃঙ্খল, তোমরা পড়েছ। খাদ্য শৃঙ্খল মানে কি? খাদ্যের উপর নির্ভর করে বিভিন্ন জীব পরস্পরের মধ্যে যেটি সরল রৈখিক শৃঙ্খল তৈরি করে তাকে আমরা খাদ্য শৃঙ্খল হিসেবে জানি। খাদ্য শৃঙ্খলের বিভিন্ন স্তর আছে, অর্থাৎ এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ উৎপাদক, প্রাথমিক খাদক, গৌণ খাদক, এগুলো বিভিন্ন রকম স্তর। এবার এই খাদ্য শৃঙ্খলের বিভিন্ন জীবের ভূমিকা আছে। যেমন ধরো উৎপাদক, এই ছবিতে তোমরা দেখো যদি উৎপাদক না থাকে বা যদি উৎপাদক বিলুপ্ত হয়ে যায় তাহলে কিন্তু প্রাথমিক খাদক অর্থাৎ যারা উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে তারা কিন্তু খাদ্য ছাড়া বেঁচে থাকতে পারবে না। অর্থাৎ উদ্ভিদ যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে খাদ্যভাবে প্রাথমিক খাদক মারা যাবে। একই রকমভাবে যদি প্রাথমিক খাদক বিলুপ্ত হয়ে যায় তাহলে গৌণ খাদক সেও কিন্তু বিলুপ্ত হয়ে যাবে। অর্থাৎ বাস্তুতন্ত্রে প্রত্যেকটি জীবের একটি নির্দিষ্ট ভূমিকা আছে। তাই বাস্তুতন্ত্রের যত বৈচিত্র্যতা আসবে সেই বাস্তুতন্ত্র কিন্তু তত স্থিতিশীল হবে। অর্থনৈতিক দিক দিয়েও জীববৈচিত্র্যের ভূমিকা আছে। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ ছবিতে মুক্ত, রাবার, বিভিন্ন রকম রজন, এগুলো কিন্তু আমরা জীবের থেকেই পাই। আর এই সমস্ত জীবের যদি বিলুপ্ত হয় তাহলে কিন্তু মুক্ত, রাবার এবং বিভিন্ন রকম রজন কিন্তু আমরা পাবো না, যা দিয়ে কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে উন্নতি হয়। যেমন এই সমস্ত দ্রব্যগুলো বাইরে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। এছাড়াও জীববৈচিত্র্যকে কাজে লাগিয়ে গৃহ সামগ্রী এবং আসবাবপত্র, এছাড়াও কাগজ শিল্পে আঠা, সিল্ক, মধু, উল ইত্যাদি সংগ্রহ করে অর্থনৈতিক দিক দিয়ে সুরক্ষিত হওয়া যায়। এছাড়াও জলবায়ু নিয়ন্ত্রণেও জীববৈচিত্র্যের গুরুত্ব বর্তমান। যেমন পরিবেশ দূষণ রোধে, জলবায়ু নিয়ন্ত্রণের জন্য এবং জীবমণ্ডলের সার্বিক সংরক্ষণ ও তার কার্যকারিতা বজায় রাখার জন্য কিন্তু জীববৈচিত্র্য আবশ্যক। যেমন ক্রান্তীয় বন কার্বন ডাইঅক্সাইড শোষণ করে বিশ্ব উষ্ণায়ন হ্রাস করে, বনভূমি জলশোষণ এবং বাষ্পমোচনের দ্বারা বৃষ্টিপাত তথা জলচক্র বজায় রাখে। এছাড়া অনেক উদ্ভিদ দূষক গ্যাস শোষণ করে পরিবেশকে পরিশুদ্ধ রাখে। এছাড়াও নান্দনিক মূল্য আছে, অর্থাৎ সৌন্দর্যের দিক দিয়ে বিভিন্ন রকম জীববৈচিত্র্য সাধারণত সুন্দর পরিবেশের সৃষ্টি করে, যা কিন্তু আমাদের মনকেও আপ্লুত করে। তো স্টুডেন্টস, আজকে আমরা জীববৈচিত্র্য সম্পর্কে জানলাম এবং তার গুরুত্ব জানলাম। এর পরবর্তী ক্লাসে আমরা জীববৈচিত্র্যের হটস্পট এবং তার হ্রাসের কারণ নিয়ে আলোচনা করব।